উঠে আসলো দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বড় খবরাখবরগুলি। চলুন প্রথমে শিরোনামগুলি একবার দেখে নিই। যুদ্ধে কোন দেশ ভারত ও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে? রাশিয়া ও চীনের দিকে নজর সকলের। ভারতের ভয়ে কাঁপছে বাংলাদেশ, এই আধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনা। ভারত পাকিস্তান উত্তেজনা, নওয়াজের কূটনৈতিক কৌশল কি সফল হবে? তুরস্কের সাহায্যেই ভারতের নজরদারি চালাচ্ছে পাকিস্তান। নিষ্ক্রিয় ড্রোনের ময়নাতদন্ত শুরু ভারতীয় সেনার। যুদ্ধ পরিস্থিতিতে রাজ্যগুলিকে জরুরিকালীন ক্ষমতা প্রয়োগের নির্দেশ পাঠালো কেন্দ্র। আমাদের আকাশ আমরা নিয়ন্ত্রণ করি, মিসাইল ধ্বংস করে বার্তা ভারতের। বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন মির ইয়ার। ভারতের উপর F-16 হামলায় আমেরিকার কড়া বার্তা পাকিস্তানকে, সন্ত্রাস থেকে বিচ্ছিন্ন হন। 36টি স্থানে পাকিস্তানের 400 ড্রোন ও হামলার চেষ্টা, ব্যবহৃত হয় তুরস্কের ড্রোন, জানালো বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনা। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকমই সকল গুরুত্বপূর্ণ খবর সব থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা লাভ করেছে। দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় গোটা বিশ্ব উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশের কূটনৈতিক অবস্থান ও প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলুন একবার দেখে নেওয়া যাক কোন কোন দেশ পাশে দাঁড়িয়েছে এবং বর্তমান বৈশ্বিক অবস্থান কেমন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই বিশ্বের 10টি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করেছেন। ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া তাদের অধিকার। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইতালির মতো দেশগুলোর সঙ্গে সক্রিয় আলোচনা চলছে। ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তান যদি কোনো ধরনের উস্কানি দেয় তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাইলেও ট্রাম্প প্রশাসন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। তুরস্ক শুধু সমর্থনই নয়, সামরিক সহায়তাও দিচ্ছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নের জন্ম দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জ্যান্ডি ভ্যান্স ভারত ও পাকিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তারা যুদ্ধের পক্ষে নয় এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনে সহায়তা করতে প্রস্তুত। তবে তারা সরাসরি কোনো পক্ষ নেয়নি এবং যুদ্ধ থামানোর বিষয়টি দুই দেশের উপরেই ছেড়ে দিয়েছে। ইসরায়েল ভারতকে সরাসরি সমর্থন করেছে। ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, ভারতের আত্মরক্ষার অধিকারকে আমরা সমর্থন করি। যারা নিরীহ মানুষের বিরুদ্ধে অপরাধ করে তারা পৃথিবীর কোথাও নিরাপদ থাকতে পারে না। নেপাল সরকারও ভারতের পাশে অবস্থান নিয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে কোনো দেশের মাটিকে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেওয়া উচিত নয়। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের অবস্থানকে সমর্থন করেছেন। তিনি দুই দেশের মধ্যে সংযম ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে। ব্রাজিলও সন্ত্রাসবাদের নিন্দা করেছে এবং পরোক্ষভাবে পাকিস্তানের সমালোচনা করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানকে ভাই উল্লেখ করে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও তিনি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কথা বলেছেন, কিন্তু পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়ার কারণে তুরস্কের অবস্থানকে অকৃতজ্ঞ বলেও অভিহিত করা হচ্ছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের মতে রাশিয়া ও চীনের ভূমিকা এই সংঘাতে নির্ণায়ক হতে পারে। তবে চীন এখনও পাকিস্তানকে সরাসরি সমর্থনের কোনো বিবৃতি দেয়নি, যা অনেকের কাছে বিস্ময়কর। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে ব্যস্ত রাশিয়া এখনও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখছে। সম্প্রতি মস্কোতে পুতিন ও শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক এই প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের বিমান বাহিনী তাদের পুরনো যুদ্ধবিমান বহরকে আধুনিকায়নের লক্ষ্যে চীনের J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। এই সম্ভাব্য চুক্তি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশের আধুনিকায়নের প্রয়াস। বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে MiG-29 এবং F-7 যুদ্ধবিমান পরিচালনা করে, যা প্রযুক্তিগতভাবে পুরনো এবং রক্ষণাবেক্ষণে ব্যয়বহুল। বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান সম্প্রতি চীন সফরে গিয়ে মাল্টিরোল যুদ্ধবিমান ও আক্রমণ হেলিকপ্টার সংগ্রহের আগ্রহ প্রকাশ করেন।
প্রাথমিকভাবে প্রায় 16টি জে-10সি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে। জে-10সি একটি চতুর্থ প্রজন্মের ক্লাস মাল্টিরোল যুদ্ধবিমান, যা উন্নত অ্যাভিওনিক্স। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার ভাই ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কূটনৈতিক পথে উত্তেজনা প্রশমনের পরামর্শ দিয়েছেন। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের ইন্দাস জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নওয়াজ শরীফ লন্ডন থেকে পাকিস্তানে ফিরে আসেন এবং জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে অংশ নেন। নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কূটনৈতিক উপায়ে ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনের পরামর্শ দেন। তিনি বলেন, আমরা কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব। নওয়াজ শরীফ অতীতে ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে ছিলেন। তিনি উল্লেখ করেন, 1999 সালে তার সরকার কার্গিল যুদ্ধের বিরোধিতা করেছিল, যার ফলে তার সরকার পতিত হয়। তিনি বলেন, আমরা লাহোর ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলাম, কিন্তু পরে তা লঙ্ঘন করেছি। এটি আমাদের ভুল ছিল। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। যুদ্ধ বিমান থেকে ড্রোন নিয়ে বারবার ভারতের আকাশসীমা পার করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে পাক সেনা। ভারতের একাধিক বড় শহরকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত, কিন্তু সবার খেলাই শেষ করে দেয় ভারতের সুদর্শন চক্র S-400। অন্যদিকে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে উপত্যকায় কুপওয়ারা, রৌজৌরির মতো সেক্টরে পাক গোলাবর্ষণ জারি আছে। সোজা কথায়, ভারতীয় সেনা শান্ত থাকার চেষ্টা করলেও পাক উস্কানি থামছে না। ইতিমধ্যেই পাকিস্তানের ইসলামাবাদ, লাহোরের মতো 7 বড় শহরে হানা দিয়েছে ভারতীয় সেনা। এরই মধ্যে এবার ফের সাংবাদিক বৈঠক করলেন ভারতীয় বিদেশ সচিব। সঙ্গে আবার উইং কমান্ডার ভূমিকা সিং, অপরজন কর্নেল সোফিয়া কুরেশি। এই 2 মহিলা অফিসারকেই কয়েকদিন আগে অপারেশন সিঁদুরের ব্রিফিং করতে দেখা গিয়েছিল। এদিনও ফের একবার কিভাবে গত 24 ঘন্টায় পাকিস্তানের সব অপচেষ্টা ব্যর্থ করেছে তার বিশদ ব্যাখ্যা দিলেন। রাত 8টা থেকে 9টার মধ্যেই সবথেকে বেশি হামলার চেষ্টা করে পাকিস্তান। পশ্চিমী সেনা ঘাঁটাইগুলিতে সবথেকে বেশি হামলার চেষ্টা। বারবার বায়ুসীমা পার করার চেষ্টা করে পাক বায়ুসেনা। 36 জায়গায় 300 থেকে 400 ড্রোন হামলাও চেষ্টা হয়েছে, কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই সমস্ত ড্রোনকে ভেঙে গুড়িয়ে দিয়ে সক্ষম হয়েছে ভারতীয় সেনা, বললেন কর্নেল সোফিয়া কুরেশি। একই সঙ্গে দিলেন আরও চমকপ্রদ তথ্য। ইতিমধ্যেই পাকিস্তান থেকে উড়ে এসে ভেঙে পড়া ড্রোনগুলির ময়নাতদন্ত শুরু হয়েছে। সোফিয়া বলছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এগুলি বেশিরভাগই তুর্কির ড্রোন। তাহলে কি আরও বেশি মাত্রায় তুরস্ক থেকে সামরিক সাহায্য পাচ্ছে পাকিস্তান? উঠছে প্রশ্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে অসামরিক প্রতিরক্ষা বিধি অনুযায়ী জরুরি বা আপৎকালীন ক্ষমতা জারির নির্দেশ দিয়েছে। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি নিয়ে শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও আইবি প্রধানের সঙ্গে জরুরি বৈঠকের পরেই স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশিকা পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সব রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও প্রশাসনকে সিভিল ডিফেন্স বিধি অনুযায়ী আপৎকালীন ক্ষমতা জারির কথা বলা হয়েছে। এই নির্দেশের প্রাথমিক কারণই হলো আগাম সতর্কতামূলক বিবিধ ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্য সরকারগুলিকে। সিভিল ডিফেন্স রুলস 1968-র 11 নম্বর বিধি অনুসারে যুদ্ধ পরিস্থিতিতে যদি শত্রু শিবির থেকে হামলা ধেয়ে আসে, তাহলে রাজ্যগুলি বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই বিশেষ আপৎকালীন ক্ষমতার মধ্যে রয়েছে নাগরিকদের জীবন সম্পত্তি রক্ষায় নিজ দায়িত্বে দ্রুত পদক্ষেপ করতে পারা, অত্যাবশ্যকীয় পরিষেবা যেমন বিদ্যুৎ, জল সরবরাহ এবং পরিবহন ব্যবস্থা সচল স্বাভাবিক রাখা, স্থানীয় প্রশাসন যেমন পুরসভাগুলিকে এইসব জরুরিকালীন পরিষেবা জারি রাখতে হয় নিজস্ব তহবিল থেকে। সর্বোপরি পুরসভাগুলির নিত্য নৈমিত্তিক দায়িত্ব পালনের চেয়েও অগ্রাধিকার ভিত্তিতে পালন করতে হয়। এই বিধিতে রাজ্যগুলিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া আসে এ বিষয়ে যে হামলা হলে রাজ্য সরকারগুলি নিজের দায়িত্বে বাসিন্দাদের জীবন ও সম্পত্তি সুরক্ষায় ব্যবস্থা নিতে পারে। একই সঙ্গে জীবন ধারণের অনুকূল অত্যাবশ্যকীয় পরিষেবায় ঘাটতি যাতে না ঘটে। উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যকে নিশানা করেছিল পাকিস্তান। বুধবার রাতের পর বৃহস্পতিবার রাতেও ড্রোন এবং মিসাইল হামলার পরিকল্পনা করেছিল তারা। কিন্তু ভারত শুধু সেই ছক ব্যর্থই করেনি,
পাল্টা হামলা করে পাকিস্তানের অধিকাংশ জায়গা তছনছ করেছে। আর এরপরই পড়শি দেশকে কড়া বার্তা দিয়েছে ভারতীয় সেনা। জম্মু কাশ্মীর থেকে শুরু করে গুজরাট, রাজস্থান, পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে হামলার ছক করেছিল পাকিস্তান। ড্রোনের মাধ্যমে মিসাইল লঞ্চ করেছিল তারা, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে সেগুলি নাস্তানাবুদ হয়েছে। কোনো মিসাইল ভারতের মাটি ছোঁয়া তো দূর, মাটির 500 মিটারের মধ্যেও আসতে পারেনি। পাকিস্তানের সেই হামলার চেষ্টা প্রতিরোধ করার পরই ভারতের কড়া হুঙ্কার, আমাদের আকাশ আমরা নিয়ন্ত্রণ করি। একদিকে ভারত পাক যুদ্ধে, আর সেই পরিস্থিতিতেই পাকিস্তানের পশ্চিমের জেলা বালুচিস্তান তাদের স্বাধীনতা ঘোষণা করেছে। প্রখ্যাত বালোচ লেখক এবং সমাজকর্মী মীর ইয়ার বালোচ পাকিস্তান থেকে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে। এরই সঙ্গে নয়াদিল্লিতে একটি বালোচ দূতাবাস খোলার জন্য ভারত সরকারের অনুমতি চেয়েছেন তিনি। মীর ইয়ার বালোচ জনগণের অধিকারের পক্ষে সরব থাকার জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ধারাবাহিক পোস্টে তিনি বালুচিস্তানের বাসিন্দাদের উপর পাকিস্তানের অত্যাচারের কথা তুলে ধরেন। এই আবহে পাকিস্তানে ভারত অভিযান চালাতেই বালুচিস্তানের সঙ্গে স্বাধীনতা ঘোষণার দাবি মীর ইয়ারের। তিনি রাষ্ট্রসংঘকে বালুচিস্তানে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানান এবং পাকিস্তান সেনাবাহিনীকে ওই এলাকা ত্যাগ করার জন্য দাবি জানান। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছে। এই আবহে বালোচ বিদ্রোহীদের গতিবিধি যে বাড়ছে সেটাই স্বাভাবিক। এই প্রেক্ষাপটে মীর ইয়ারের এই বিবৃতি সামনে এলো। ভারতের বিরুদ্ধে F-16 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালানোয় এবার বড় বিপাকে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়ায় কাঁপছে ইসলামাবাদ। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবি সরাসরি ফোনে পাকিস্তান সরকারকে কড়া বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে ফল ভয়াবহ হবে। সূত্র অনুযায়ী পাকিস্তান ভারতের আকাশ সীমানায় F-16 দিয়ে হামলা চালায় এবং ভারত সেই বিমানটি ভূপাতিত করে, পাইলটকে আটক করে। পরে ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবহিত করে। উল্লেখযোগ্যভাবে F-16 বিক্রির সময় আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছিল, এই যুদ্ধবিমান কেবল আত্মরক্ষার কাজে ব্যবহার করা যাবে, আক্রমণের জন্য নয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের কূটনৈতিক মহলে প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মার্কো রুবির কড়া ভাষা ও সতর্কবার্তা এটি স্পষ্ট করছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা এখন আরও কঠোর নীতি নিতে যাচ্ছে। পাকিস্তানের ওপর চাপ বেড়েছে আন্তর্জাতিক মহলেও। বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান সেনা ভারতের বিভিন্ন সীমান্ত অঞ্চল লক্ষ্য করে একাধিকবার হামলার চেষ্টা চালায়। ভারতের বিদেশ মন্ত্রক ও সেনাবাহিনীর যৌথ সাংবাদিক বৈঠকে জানানো হয়, পাকিস্তান অন্তত 36টি জায়গায় 300 থেকে 400 বার ড্রোন ও গোলাবর্ষণ করে ভারতের নিরাপত্তা ভাঙার চেষ্টা করে। ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতীয় সেনা ছাউনিগুলিকে নিশানা করেছিল এবং একাধিকবার ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা চালায়। ভারতীয় সেনা সতর্ক অবস্থানে থেকে প্রতিটি আক্রমণের চেষ্টা প্রতিহত করেছে। বহু ড্রোন গুলি করে নামানো হয়, যেগুলির ফরেনসিক তদন্তে জানা যায় সেগুলি তুরস্কে তৈরি। এই আক্রমণের মূল উদ্দেশ্য ছিল ভারতের অভ্যন্তরে গোপনে তথ্য সংগ্রহ এবং সেনাঘাঁটি ধ্বংস। ভারত পাকিস্তান সংঘাতের উত্তপ্ত আবহে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে ফের গ্রেপ্তার 2 জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্য STF অভিযান চালিয়ে নলহাটি ও মুরারাই থেকে গ্রেপ্তার করে আজমল হোসেন ও সাহেব আলী খান নামে 2 28 বছর বয়সী যুবককে। তদন্তকারীদের দাবি, ধৃতদের কাজ ছিল মুসলিম তরুণদের মগজধোলাই করে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দেওয়া এবং ধর্মীয় বিভেদ তৈরি করে জঙ্গি নেটওয়ার্কে নিয়োগ। তারা এনক্রিপ্টেড মাধ্যমে রাষ্ট্রদ্রোহী বার্তা ছড়িয়ে দিত। এদের সংগঠনের লক্ষ্য ছিল ভারতে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা। সূত্রের খবর, আজমল আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে জেহাদি কার্যকলাপে অংশগ্রহণ করেছিল, এমনকি বিস্ফোরক তৈরি ও অস্ত্র জোগাড়ের পরিকল্পনাও করেছিল তারা। STFের তথ্য অনুসারে তাদের বিদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং আর্থিক লেনদেনও চলত। শুধু তাই নয়, ঘটনার মাত্র 2 দিন আগেই বীরভূমের নলহাটিতে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল। পুলিশ অনুমান করছে এই জঙ্গিদের সঙ্গে সেই বিস্ফোরকের যোগ থাকতে পারে। বিস্ফোরণ ঘটলে সিউড়ি, রামপুরহাট, বোলপুর শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে পারত।